বন্ধুরা, আজকে আমি এনেছি এমন এক গল্প যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। ডেমন সিটি, একটা শহর যেখানে দিনের আলো ম্লান আর রাত যেন এক বিভীষিকার নাম। কিভাবে একজন সাধারণ তরুণ হয়ে ওঠে অন্ধকারের বিরুদ্ধে শেষ আসার প্রতীক। আজকের ভিডিওতে জানবো সবকিছু। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে শুরু করা যাক আজকের গল্প। গল্পের শুরুতেই আমাদের জাপানের সিনজো নামের একটি শহর দেখানো হয়। এই শহরে কুমোগামি নামের একজন ডন রাজত্ব করত। তাদের এই গ্যাংয়ের নাম ছিল ইয়াকুজা। আর আজকে যখন কুমোগামি জানতে পারে যে তাদের শহরে নতুন গ্যাং তৈরি হয়েছে, তখন সে রেগে মেগে নিজেরই একজন লোকের মুখ কেটে ফেলে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে ইয়াকুজা গ্যাংয়ের ওপরে সাকাতা নামের একজন লোক এসে হামলা করে দেয়। সাকাতা একাই ইয়াকুজো গ্যাংয়ের সবাইকে মারতে থাকে। কুমোগামি এটা জানার পরে জীবন বাঁচিয়ে রেখে এখান থেকে পালানোর চেষ্টা করে। আর তখন কুমোগামির সবচেয়ে বিশ্বস্ত লোক এসে সাকা ওপরে হামলা করে দেয়। সাকা প্রচন্ড মার খেলেও এক পর্যায়ে সেই লোকটার হাত কেটে কুমোগামিকে ধাওয়া করে। কুমোগামি তার বন্দুক দিয়ে গুলি করে সাকাকে মারার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত গুলি তার দলেরই একজন লোকের গায়ে লেগে যায়। এরপর সাকা সম্পূর্ণ ইয়াকুজো গ্যাং এর কুমোগামিকে ধ্বংস করে দেয়। কিন্তু তখনই সেখানে পড়ে থাকা একজন আহত লোক সাকাকে গুলি করার জন্য উঠে দাঁড়ায়। তবে সাথে সাথে পেছন থেকে জিকুতা নামের একজন লোক গুলি করে আহত সেই লোকটা মেরে ফেলে। আসলে সাকাতা এবং হিজুতা একসাথে এই কাজগুলো করতো। আর আজকে ইয়াকুজা গ্যাংকে ধ্বংস করার পরে ফাইনালি সাকাতা এসব কাজ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে চাচ্ছিল। হিজুতা তাকে বলে যে আরো একবার ভেবে দেখো, কিন্তু সাকাতা সিদ্ধান্ত নিয়েছিল যে সে এসব ধ্বংসাত্মক কাজ আর কখনোই করবে না, কারণ এখন তার একটা ছোট্ট পরিবার ছিল। তো ফাইনালি সাকাতা নিজের বাড়ি ফিরে আসলে আমরা দেখতে পাই এখানে তার স্ত্রী ও ছোট একটা মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল রিও। তাদের ছোট একটা সুখী পরিবার ছিল, আর সাকা তার পরিবারকে সবার থেকে আড়ালে রেখেছিল, যাতে করে তার খারাপ কাজের প্রভাব তার পরিবারের ওপর কখনোই না পড়ে। কিন্তু সাকাতা যখন ফ্রেশ হতে গিয়েছিল, তখনই সে ঘরের ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে দ্রুত বাইরে এসে দেখে যে তার স্ত্রী এবং সন্তানকে একদল মুখোশ পরিহিত লোক এসে জিম্মি করে ফেলেছে। সাকাতা বুঝতে পারে যে এরা হলো এই শহরের ডিমান গ্যাং এর লোকজন। তো এই গ্যাং এর প্রধান সাকাতাকে বলে যে তুমি ইয়াকুজা গ্যাংকে ধ্বংস করে আমার খুবই উপকার করেছো, কিন্তু তুমি যদি একা ইয়াকুজা গ্যাংকে ধ্বংস করতে পারো, তাহলে তুমি ডিমান গ্যাংকেও ধ্বংস করতে পারবে। তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। সাকাতা নিজের পরিবারকে বাঁচাতে অনেক অনুরোধ করে, কিন্তু সেই গ্যাং এর লোকেরা এক এক করে সাকা স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলে। প্রচন্ড কষ্টে সাকা বলে যে আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দিব, কিন্তু তখনই একজন লোক সাকা তার মাথায় গুলি করে তাকেও মেরে ফেলে। আর এভাবেই ধ্বংস করে দেওয়া হয় সাকা তার পুরো পরিবারকে। আর এখন আমাদের একদম 12 বছরের পরের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে মাথার গুলি লাগা সত্ত্বেও সাকা প্রাণে বেঁচে গিয়েছিল, কারণ গুলি তার মাথার এক পাশে লেগেছিল। কিন্তু মস্তিষ্কে সেই ক্ষতর কারণে সাকা চিরতরে প্যারালাইজড হয়ে গিয়েছে। তার এখন সাকা তার দেখাশোনা করতো তার এক বন্ধু ফিজুতা, যে কিনা সাকাতাকে মৃতপ্রায় অবস্থায় তার বাড়ি থেকে উদ্ধার করেছিল। তো যাই হোক, ফিজুতা একজন কেয়ারটেকার রেখেছিল সাকাতার দেখভাল করার জন্য, আর সে সাকাকে সবার চোখের আড়ালে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল, যাতে করে বেচারা সাকা কোনো গ্যাং এর নজরে না পড়ে। আর এখন আমাদের একটা সংবাদ সম্মেলন দেখানো হয়, যেখানে সিন্স শহরের মেয়রকে সাংবাদিকেরা প্রশ্ন করছিল। এখানে মেয়র সবার সামনে একটা বিশাল প্যারাডাইস প্রজেক্ট উন্মোচন করে, যেখানে একটা বিশাল বিল্ডিং, এর ভেতরে পার্ক, শপিং মল, পার্ক, ক্যাসিনো সবকিছুই থাকবে। এটা হবে সিনজো শহরের সবচেয়ে বড় টুরিস্ট প্লেস। কিন্তু এসব কথার মাঝে একজন সাংবাদিক বলে ওঠে, মিস্টার মেয়র, সবকিছুই ঠিক আছে, কিন্তু শহরে প্রতিনিয়তই বিভিন্ন ক্রাইম হচ্ছে, যার বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আর এই শহর থেকে ইয়াকুজা গ্যাং ধ্বংস হবার পরে নতুন করে ডিমন গ্যাং মাথাচাড়া দিয়ে উঠেছে, আপনি তাদের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ কেন নিচ্ছেন না? আর আমার কাছে প্রমাণ রয়েছে আপনার মেয়র হবার পেছনে আন্ডারওয়ার্ল্ডের অনেক বড় হাত রয়েছে। কথাগুলো শুনে মেয়র স্তব্ধ হয়ে যায়। সে কোনো রকমের সাংবাদিককে থামিয়ে দিয়ে সেদিনের মতো সম্মেলন শেষ করে। এদিকে রাতের বেলা আমরা সেই সাংবাদিককে দেখতে পাই যে কিনা গল্পের শুরুতেই গ্যাংস্টার কুমোগামির হাতে মুখ কেটে ফেলে সেই লোকটার সাথে কথা বলছিল। সাংবাদিক এই লোকটার কাছ থেকে ডিমন গ্যাং এর ব্যাপারে অনেক তথ্য নিচ্ছিল, কিন্তু তখনই সেখানে মুখোশ পরে ডিমন গ্যাং এর বেশ কিছু লোক এসে সেই সাংবাদিক এবং ইয়াকুজা গ্যাং এর সেই লোকটাকে মেরে ফেলে। এদিকে প্যারালাইসিস সাকাতাকে একটু খোলা পরিবেশে নেবার জন্য তার কেয়ারটেকার যখন তাকে বাইরে নিয়ে এসেছিল, তখনই অতর্কিতে একজন লোক এসে সাকার
তার হাতে ছুরিকাঘাত করে। আমরা দেখতে পাই এই লোকটা ছিল ইয়াকুজা গ্যাংয়ের সেই লোক যার হাত সাকা কেটে ফেলেছিল। কিন্তু লোকটা সাকাতার এমন খারাপ অবস্থা দেখে তাকে খুব বেশি না মেরেই সেখান থেকে চলে যায়। আর এরপর আহত সাকাতাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর তার ওপর নজরদারি করার জন্য দুজন পুলিশ অফিসারকে সেখানে পাহারা দিয়ে রাখা হয়। এই পুলিশ অফিসারদের প্রধান মিস্টার সিনো সাকাকে দেখতে হাসপাতালে চলে আসে, আর তিনি এই দুজন জুনিয়রকে পাঠিয়ে দেয়। একা একাই সাকা তার ঘরে ঢুকে পড়ে। আর সেখানে আমরা দেখতে পারি যে অফিসার সিনো আসলে ডিমন গ্যাং এর একজন লোক। সে এখানে এসেছিল সাকাতাকে চিরতরে মেরে ফেলতে। আসলে সাকাতার পরিবারকে যেদিন মারা হয় সেদিন সিনো সেখানে উপস্থিত ছিল। এদিকে সাকাতা সিনোর সেই মুখোশটা দেখে প্রতিশোধের আগুনে জ্বলে নিজের শরীরের সকল শক্তি ফিরে পায়। সে কোনো রকম উঠে দাঁড়িয়ে অফিসার সিনোর উপর হামলা করে দেয়। সাকাতা কোনোভাবেই সিনোর সাথে পেরে উঠছিল না, কিন্তু তবুও স্ত্রী সন্তানের কথা মনে করে সে কোনো রকমে অফিসার সিনোকে সেখানে মেরে ফেলে। আর একদিকে সাকাতার সাথে দেখা করতে তার বন্ধু ফিজুতা এখানে চলে এসেছিল। আর সে সাকাতাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সাকাতা নিজের শক্তি ফিরে পেয়েছে। সে হেঁটে হেঁটে ফিজু তার দিকেই আসছিল। সাকাতা এখন তার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলা সেই ডিমান গ্যাংকে চিরতরে ধ্বংস করে দিতে চায়। এরপর আমরা দেখতে পাই একজন মুখোশ পরিহিত লোক মেয়েদেরকে নিয়ে বিভিন্ন মাদকদ্রব্য তৈরি এবং প্যাকেজিং এ কাজ করাচ্ছিল। এছাড়াও আরেকজন মুখোশ পরা লোক দেশের বিভিন্ন স্থান থেকে কিডন্যাপ করে মেয়েদেরকে দেশের বাইরে পাচার করছিল। আর এদের মুখোশ দেখেই বোঝা যাচ্ছিল যে এসব অবৈধ কাজ হচ্ছে ডিমান গ্যাং এর আন্ডারে। এদিকে সাকা তার প্রতিশোধ পূরণ করার জন্য তার বন্ধু প্ল্যান করে সাকাকে একটি ব্যাগে তুলে সে মাদকের গোডাউনে নিয়ে আসে আর ডিমান গ্যাং এর লোকদের হাতে তুলে দেয়। অজ্ঞান হয়ে সাকা সেই গোডাউনের ভেতরে গেলেও সুযোগ বুঝে সে জেগে ওঠে আর সেই গোডাউনে থাকা সকল গ্যাং মেম্বারদেরকে নির্মমভাবে মারতে থাকে। এদিকে ফিজুতা যে কেয়ারটেকার সহ এখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই গোডাউনের দারোয়ানকে কল দিয়ে জানানো হয় যে সাকাতা তাদের উপর হামলা করেছে। কথাটা শুনে সেই দারোয়ান ফিজুতা আর সেই কেয়ারটেকারের উপর গুলি করে দেয়। এছাড়া কেয়ারটেকার সেখানেই মারা যায়, কিন্তু ফিজুতা গুলিবদ্ধ অবস্থাতেই সেই গার্ডকে মেরে তার বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে সাকাতা ফ্যাক্টরির ভেতর খুঁজে খুঁজে ডিমান গ্যাং এর লোকদেরকে মারতে থাকে। এসব কিছু দেখে ফ্যাক্টরির মালিক সেই মুখোশ পরিহিত লোকটা বাইরে পালিয়ে যায় আর এই পুরো ফ্যাক্টরিটায় বোমা দিয়ে উড়িয়ে দেয়। এতে করে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সে তাদের গ্যাং এর লিডারকে কল দিয়ে বলে, লিডার, আমি সাকাতাকে মেরে ফেলেছি, কোনো চিন্তা করবেন না। তখনই সাকাতা কম্বল মুড়ি দিয়ে সেই বিল্ডিং এর ভেতর থেকে বেরিয়ে আসে। মুখোশ পরা লোকটা ভয়ে দ্রুত বন্দুকে গুলি লোড করে থাকে সাকাতাকে মারার জন্য, কিন্তু তখনই ফিজুতা গাড়ি দিয়ে আঘাত করে সেই লোকটাকে সরিয়ে দেয়। আর তারপর সে আহত অবস্থাতেই সাকাতাকে বলতে থাকে, বন্ধু, আমাকে ক্ষমা করে দিস, আমার জন্য তুই তোর পরিবারকে মারতে হয়েছে। আমি তোর ঠিকানা দিয়েছিলাম ডিমান গ্যাংকে, কিন্তু ওরা আমাকে কথা দিয়েছিল তোদের কোনো ক্ষতি করবে না। এসব কথা শুনে রেগে মেগে সাকাতার বন্ধুকেও মেরে ফেলে। এরপর সাকাতা খেয়াল করে যে গাড়ির আঘাত পেলেও সেই মুখোশ পরিহিত লোকটা এখনো বেঁচে আছে। তাই সে ওই লোকটাকে জিম্মি করে প্রচুর টর্চার করতে থাকে। সে আসলে ওই লোকটার কাছ থেকে জানতে চায় যে তাদের বস কে, কিন্তু লোকটা এতটা মার খাওয়া সত্ত্বেও সাকাকে কিচ্ছু বলে না। সেখানে আমরা জানতে পারি যে এই ডিমান গ্যাং এর প্রধান আসলে এই শহরের মেয়র ছিল। সে নিজেই মুখোশ পরে এই গ্যাং পরিচালনা করত। তো যাই হোক, মেয়র সাকাতাকে বলে, তুমি যে বেঁচে যাবে এটা কখনোই ভাবতে পারিনি। তো যাই হোক, তোমাকে একটা ভালো খবর দিই, তোমার মেয়ে রিও এখনো বেঁচে আছে। ওকে আমি নিরাপদে একটি জায়গায় রেখেছি। তুমি আমার লোকদেরকে মারা বন্ধ না করলে তোমার মেয়েকে কিন্তু মরতে হবে। সুতরাং এইসব ধ্বংসলীলা এক্ষুনি বন্ধ করে দাও। সাকাতা কথাগুলো শুনলেও মানে না, কারণ সে বেঁধে রাখা সেই লোকটাকে এখানেই মেরে ফেলে। এরপর আমাদের সাকাতার মেয়ে রিওকে দেখানো হয়, যাকে ডিমান গ্যাং এর একজন লোক লালন পালন করছিল। সুমো নামের এই লোকটা রিও আর একটু বড় হলে তাকে বিদেশে পাচার করতে চাচ্ছিল, কিন্তু রিও সুমোকে নিজের বাবা ভাবত। তো যাই হোক, এরপর আমাদের তাকিগাওয়া নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যার বাড়িতে হঠাৎ করেই সাকা এসে হাজির হয়। আসলে এই পুলিশ অফিসার সাকাতার অনেক ভালো বন্ধু ছিল, তাই সাকাতা তার কাছে নিজের মেয়েকে খুঁজে বের করার জন্য সাহায্য চাইতে এসেছে। তো পুলিশ অফিসার জানায় যে ডিমান গ্যাং এর নামে একটা নামি দামি হোটেল রয়েছে, যেখানে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন অবৈধ কাজ করানো হয়। ওই হোটেলে সাকাতার মেয়েকে রাখা হয়েছে। কথাগুলো শুনে এক মুহূর্ত দেরি না করে সাকা সেই হোটেলে চলে যায় তার মেয়েকে খুঁজতে। সে বেশ কয়েকজন গার্ডকে মেরে হোটেলের একটা রুমে ঢুকে পড়ে। সেখানে সত্যি সত্যি তার মেয়ে এক কোণায় লুকিয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই রিও তার বাবাকে চিনতে পারেনি। সে ভেবেছিল যে এই লোকটা হয়তো তাকে মারতে এসেছে। এখানে সাকাতা তার মেয়ের পুরনো ছবিগুলো দেখে খুবই খুশি হয়ে গিয়েছিল, কিন্তু তখনই ঘরের ভেতরে সুমো চলে আসে। সে সাকাতাকে মারতে যাচ্ছিল, কিন্তু ঘরের কোণাতেই রিওকে দেখে সে উল্টো সাকাকেই বলতে থাকে, তুমি এমনটা কেন করছো সাকাতা? আমার মেয়ে আমার কি ক্ষতি করেছে? সুমোর কণ্ঠ শুনে সাকাতার মনে পড়ে যে এই লোকটাই তার স্ত্রীকে গুলি করেছিল। তাই সুমোকে এসে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই পেছন
পেছন থেকে রিও তীর ধনুক তাক করে আসল বাবাকে জিম্মি করে ফেলে। সে না বুঝে নিজেকে নকল বাবাকে বাঁচানোর জন্য সব আসল বাবার বুকে তীর ছুড়ে দেয়, আর এই সুযোগে সুমো সাকাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। কিন্তু ততক্ষণে সাকা তাকে বাঁচিয়ে নিয়েছিল সেই পুলিশ অফিসারকে। দ্রুত সাকাকে নিজের গাড়িতে করে অনেক দূরে নিয়ে যায়। আসলে অনেক বছর আগে একবার সাকাতাও তার জীবন বাঁচিয়েছিল, এই জন্য সেই সাকাতাকে এতটা সাহায্য করছে। তো যাই হোক, এখন তখনই আবার মেয়র সিসি ক্যামেরায় দেখে তাগিগাওয়াকে চিনে ফেলে। সে বুঝতে পারে যে অফিসার তাগিগাওয়া সাকাতাকে সাহায্য করছে, তাই সে তাগিগাওয়াকে কল দিয়ে সাকাতার সাথে কথা বলতে চায়। আর এবার মেয়র সাকাতাকে বলে, অনেক হয়েছে লুকোচুরি, যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে প্যারাডাইসে এসে দেখা করো। তো যাই হোক, এখন সাকাতা নিজের মেয়েকে বাঁচানোর জন্য নিজের সিক্রেট একটা জায়গাতে চলে যায়। সেখান থেকে সে নিজের পছন্দের একটা অস্ত্র আর নিজের পছন্দের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে তার পরিবার ত্যাগের প্রতিশোধ নিতে। এদিকে সেই প্রপার্টিতে রিওকে আলাদাভাবে আটকে রাখা হয়েছিল, আর সকল গার্ডরাও প্রস্তুত হয়েছিল সাকাতাকে মারার জন্য। কিন্তু সাকাতা তাদেরকে বলদ বানিয়ে অন্য দরজা দিয়ে ঢুকে পড়ে আর এক এক করে সবগুলো গার্ডকে মারতে শুরু করে। সবাইকে মারতে পারলেও এক পর্যায়ে মুখোশ পরে সুমো তার সামনে চলে আসে। সুমো এবং সাকাতার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে সাকা সুমোকে মেরে লিফট দিয়ে উপরে উঠে আসে। সেখানে তার সাথে তার মেয়ের দেখা হয়ে যায়, কিন্তু রিও তার বাবাকে চিনতেই পারে না। সাকা তার মেয়েকে বিভিন্ন কথা বলে বোঝাতে থাকে, কিন্তু তাতে কোনো লাভই হয় না। আর তখনই পেছন থেকে কেউ একজন এসে গুলি করে সাকাতাকে অজ্ঞান করে ফেলে। এরপর সাকাতা এবং রিওকে ধরে নিয়ে আসা হয় মেয়রের সামনে, আর সেখানে সবার সামনে মেয়র স্বীকার করে নেয় যে সে নিজেই আসলে এই শহরে ডিমান্ড, এবং এমন যে এখন সে সাকাতা আর তার মেয়েকে মেরে ফেলবে। এমন অবস্থা দেখে সাকাতা অসহায়ের জন্য মতো মেয়ের কাছে অনুরোধ করতে থাকে। আর এইসব কিছু দেখে রিওর মনে পড়ে যায় ছোটবেলায়ও তার বাবা তাকে বাঁচানোর জন্য এভাবেই অনুরোধ করছিল, আর দুঃখবশত সেদিন রিওর পুতুলে গুলি লেগেছিল বলে সে প্রাণে বেঁচে গিয়েছিল। ফাইনালি সে তার বাবাকে চিনতে পারে, আর তখনই সাকাতাকে বাঁচানোর জন্য সেখানে তার বন্ধু পুলিশ অফিসার এসে এলোপাথারি গুলি বর্ষণ করতে শুরু করে দেয়, আর ফাইনালি সে সাকাতাকে বাঁচাতে সক্ষম হয়। এরপর আবারও সে মুখোশ পরিহিত লোকদের সাথে সাকাতার লড়াই শুরু হয়ে যায়। সে সবাইকে মারতে পারলেও একজন লোককে কোনোভাবেই মারতে পারছিল না। তার অভিজ্ঞতা আর তীব্রতার কাছে সাকা বারবার হেরে যাচ্ছিল, কিন্তু তবুও সে তার মেয়েকে বাঁচানোর জন্য সেই লোকটাকে এক নির্মম আঘাত করে ফেলে। আর এখন সেই লোকটাকে মুখোশ খুললে আমরা দেখতে পাই সে আসলে মেয়রের যমজ ভাই ছিল। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে মেয়র সুনেহারা একজন যমজ ভাই ছিল। সুকোহারা আর ছোটবেলা থেকে সুনেহারা তার ভাইকে শুধু হুকুম করত, আর তার ভাই সুকোহারা তাকে এতটাই ভালোবাসতো যে সকল হুকুম একজন চাকরের মতো মেনে চলত। এখানে সুনোহারা আর তার ভাইকে মারতে দেখে প্রচণ্ড রেগে যায়, আর ফাইনালি নিজের মুখোশ পরে সাকা তার উপরে হামলা করে দেয়। সাকা এমনিতে অনেক আহত ছিল, তাই সে সুনেহারার সাথে কোনোভাবে পেরে উঠছিল না। আর এই সুযোগে মেয়র সাকা তার একটা হাতই কেটে ফেলে, কিন্তু এত ভয়ঙ্কর গুরুতর আহত হওয়া সত্ত্বেও সাকা তার মেয়েকে বাঁচানোর জন্য মেয়রের সাথে লড়াই করতে থাকে, আর সে ফাইনালি মেয়রের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এত কিছুর পর যখন ফাইনালি রিও সেখানে চলে আসে তখন সাকাতা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনও সুমো নামের ওই লোকটা বেঁচেই ছিল। সে সাকাকে গুলি করে চিৎকার করে বলতে থাকে, রিও আমি তোমার আসল বাবা, আমি তোমাকে লালন পালন করছি। কিন্তু কথা শেষ হবার আগেই পেছন থেকে সাকাতা সেই লোকটাকে মেরে ফেলে। আর অবশেষে মৃত্যুর আগ মুহূর্তে সাকাতা তার মেয়েকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, ভালো থেকো। এই কথা শেষ হবার পর সাথে সাথে সাকাতার জীবনও শেষ হয়ে যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস সহ অনেক লোকেরা চলে আসে, আর আমরা দেখতে পাই যে এই ঘটনাতে মেয়র মারা গেলেও তার যমজ ভাই কোনো রকমে বেঁচে গিয়েছিল। আর সে কিছুটা সুস্থ হবার পরে এইসব কিছুতে একটা সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে তার ভাইয়ের পরিবর্তে নিজেই এই শহরের মেয়রের জায়গা দখল করে নিয়েছিল। এত বছর নিজের ভাইয়ের গোলামি করার পরে ফাইনালি সুকোহারা এই শহরের দায়িত্ব পেয়ে অনেক খুশি হয়ে যায়, আর এখন সে নিজের লিডারের মাস্ক পরে ড্রিম গ্যাংকে পুনরায় গঠন করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই সেখানে রিও চলে আসে, আর সে একের পর এক তীর চালিয়ে সুনেহারাকে সেখানে মেরে ফেলে, তার বাবাকে হত্যার প্রতিশোধ নেয়, আর এই শহরটাকেও বাঁচিয়ে নেয় এইসব রাক্ষসদের হাত থেকে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। এটাই ছিল ডিমন সিটি গল্পের পুরোটাই, রহস্য, ভয় আর সাহসের এক দুর্দান্ত মিশেল। যদি মুভিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করে জানাও তোমাদের প্রিয় অংশটা। আর হ্যাঁ, এরকম আরো গল্পের এক্সপ্লানেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হবে পরের গল্পে, আর তখনও মনে রেখো প্রতিটি ছায়ার পেছনে একটা গল্প লুকিয়ে থাকে।